বন্ধুরা, কল্পনা করুন তো হঠাৎ একদিন চোখ খুলে দেখেন যে আপনি সম্পূর্ণ এক নতুন জায়গায় এসে পড়েছেন। চারপাশে বিশাল উঁচু উঁচু প্রাচীরে ঘেরা এবং আশেপাশে আপনার মতন আরো অনেক মানুষ রয়েছে, কিন্তু তারা সবাই আপনার অপরিচিত। আর আজ থেকে আপনাকে চিরদিন এখানেই থাকতে হবে। কিন্তু শত চেষ্টার পর যখন আপনি প্রাচীরের বাহিরে বের হয়ে দেখেন যে বাহিরের পুরো পৃথিবী এক ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে আর কেউ বেঁচে নেই, তখন আপনার কেমন মনে হবে? তো বন্ধুরা, 2014 সালে ওয়েস বেল পরিচালিত এমনই একটি জনপ্রিয় সায়েন্স ফিকশন মুভি মুক্তি পায়, যার নাম হচ্ছে মেজ রানার। এটি 2009 সালে প্রকাশিত জেমস ড্যাশনারের দ্য মেজ রানার উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। পরে 2015 এবং 2018 সালের এর আরো দুটি সিকুয়েল মুক্তি পায়। তবে আজ আমরা এই ভিডিওতে শুধুমাত্র 2014 সালের মেজ রানার মুভিটি ব্যাখ্যা করব এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি দুটি সিকুয়েল এক্সপ্লেইন করে দিব। তো চলুন বন্ধুরা, ফিরে যাই মূল গল্পে। এই গল্পটি শুরু হয় একটি টিনেজার ছেলের হঠাৎ জ্ঞান ফিরে আসার মাধ্যমে, এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে একটি আন্ডারগ্রাউন্ড এলিভেটরে। হঠাৎ যখন এলিভেটরটি থেমে যায় তখন সে দেখে তার মতো আরো বেশ কিছু পোলাপাইন সেখানে আগে থেকেই রয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় সেই সম্পূর্ণ স্থানটি বিশাল উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, যেখান থেকে কেউ চাইলেও বের হতে পারবে না। আর এই পুরো জায়গাটির নাম ছিল গ্লেড, এবং এখানে যারা বসবাস করত তাদেরকে বলা হয় গ্লিডার। সেখানকার নেতা ছিল আলবি, এবং সে ছেলেটির কাছে আসে এবং তাকে আশ্বস্ত করে যে এখানে যারা আসে তাদের সবার সাথেই একই ঘটনা ঘটে। এখানে আসার পর কেউ নিজের অতীত মনে রাখতে পারে না, এমনকি নিজের নামও না, এবং সেটা অস্বাভাবিকের কিছুই না, কারণ এখানে যারা আসে তাদের প্রত্যেকেরই সাথে সেম জিনিসটি ঘটে। সেখানে সার্ভাইভ করার জন্য প্রত্যেকেই তাদের দক্ষতা অনুযায়ী তাদের কাজ ভাগাভাগি করে নেয়, এবং সেখানকার শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের মধ্যে শক্তপোক্ত কিছু নিয়মও রয়েছে। তাদের লিডার আলবি সেই ছেলেটিকে সেখানকার সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে বুঝে দেয়। আলবি সবার প্রথমে এখানে এসেছিল এবং এখানকার সবাই তাকে অনেক স্মার্ট মনে করে। প্রতি মাসে এলিভেটরটিতে করে নতুন একজনকে পাঠানো হয় এবং এর সঙ্গে কিছু প্রয়োজনীয় সরঞ্জামও আসে, যেটির মাধ্যমে তারা তাদের প্রয়োজন মিটিয়ে থাকে। কিন্তু এই ছেলেটি সবসময় ভাবতে থাকে আসলে পাঁচিলের উপরে কি আছে, যেটি এখানকার কেউ বলতে পারে না, ইভেন আলবিও না, এবং তারা জানতেও চায় না। তারপর সেই রাতে সেই ছেলেটির হঠাৎ করেই তার নাম মনে পড়ে যায়, আর তার নাম হচ্ছে থমাস। এটি শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়, কারণ সাধারণত এখানে যারা আসে তাদের নাম এত সহজেই মনে পড়ে না, কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে সেটি একদম আলাদা। এর সাথে সাথে থমাসের অতীতের কিছু রহস্যময় স্মৃতিও মনে পড়ে যায়, যেখানে সে একটি ল্যাবের ভিতরে রয়েছে এবং তার চারপাশে বেশ কিছু সায়েন্টিস্ট রয়েছে, এবং হঠাৎ একটি নারীকণ্ড তাকে বলে উইকেট ইজ গুড, এবং কি এই উইকেট সেটি সম্পর্কে আমরা পরে জানবো। তারপর স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো থমাস তার ভাগের কাজগুলো করতে থাকে, এবং সেখানে সার্ভাইভ করতে হলে সবাইকে কিছু না কিছু করতেই হবে। এবং সেই মুহূর্তে তার উপর বেন নামে একটি ছেলে আক্রমণ করে বসে। এখানে রানার্স তাদেরকে বলা হয় যারা পাঁচিলের মধ্যে গিয়ে সেখান থেকে বের হওয়ার রাস্তা অনুসন্ধান করতে থাকে, কিন্তু সবাই রানার্স হতে পারে না। এটা হওয়ার জন্য কিছু দক্ষতা এবং সেখানে থাকা মানুষদের ভোটিং এরও প্রয়োজন। যাই হোক, এদিকে থমাস তো কোনো মতো নিজের জীবন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে বেনের আচরণ একদমই আলাদা। সে যেন হিংসাক্ত হয়ে উঠেছে, একটি জম্বির মতো। পরে সবাই এসে বেনকে ধরে ফেলে এবং তারা লক্ষ্য করে তার শরীরে একটি বিশাল ক্ষত চিহ্ন রয়েছে, অর্থাৎ তার শরীরে একটি হুল ফুটানোর চিহ্ন রয়েছে। আর তারা এটি দেখে বুঝতে পারে যে এই প্রাণীটি অন্য কিছুই নয়, যেটি হলো এক প্রকার জম্বি, যাকে আমরা ভবিষ্যতে এই মুভিতে গ্রিভার নামে দেখব। তবে অদ্ভুত ব্যাপার হলো গ্রিভার্সরা শুধু রাতের বেলা আসে, কিন্তু বেনের উপর আক্রমণ হয়েছে দিনের বেলায়। এটা দেখে থমাস বুঝতে পারে যে আসলে পাঁচিলের উপরে কতটা বিপদ রয়েছে, আর যে মানুষটা পাঁচিলের উপরে একবার ফেসে যাবে তার আর ফিরে আসার কোনো চান্স নেই বললেই চলে, কারণ রিভার্সরা তাকে ছিন্নভিন্ন করে মেরে ফেলবে। এদিকে বেন নামে ছেলেটি এখন ইনফেক্টেড। সেখানকার সবাই তাকে জোর জবরদস্তি করে সেই পাঁচিলের উপরে ঠেলে পাঠিয়ে দেয়, যাতে সে সেখানকার মানুষের উপর আর আক্রমণ করতে না পারে। আসলে যে মানুষটা ইনফেক্টেড হয়ে যায় সে অনেক রেগে যায় এবং তার মানসিক সঞ্চালন হারিয়ে ফেলে। এখানে একটা জিনিস বলে রাখি, গ্রিভারের দ্বারা যখন কোনো লোক ইনফেক্টেড হয় তখন তার অতীতে সব স্মৃতি মনে পড়ে যায়। বেন নামে ছেলেটি ছিল একটি রানার, যে সম্ভবত পাঁচিলের ওপারে মারা গিয়েছে, তাই তার স্থানটি কাউকে না কাউকে নিতেই হবে। আর সে জায়গাটি নিয়ে নেয় তাদের লিডার অ্যালবি, এবং তারা সেই প্রাচীরের ওপারে চলে যায়। আমি আগেই বলেছিলাম এই রানার্সদের কাজ হচ্ছে পাঁচিলের ওপারে গিয়ে সেই জায়গাটি থেকে বের হওয়ার রাস্তা খোঁজা, যে কিভাবে তারা এই স্থানটি থেকে মুক্ত হতে পারবে। তাই এলবি এবং মেনু তারা পাঁচিলের ওপারে চলে যায় সেখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য। কিন্তু সন্ধ্যা পেরিয়ে যায়, কিন্তু তারা এখনো ফিরে না। এদিকে সবাই তাদের জন্য চিন্তা করছে। অন্যদিকে পাঁচিলের গেটও বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। বলে রাখা ভালো, কিছু নির্দিষ্ট সময় এই পাঁচিল খুলে যায় আবার বন্ধ হয়ে যায়। হঠাৎ তারা দেখতে পায় তাদের লিডার এলবির অবস্থা অনেক খারাপ। সে হাঁটতে পারছে না এবং মিনু তাকে কোনো মতো টেনে টেনে নিয়ে আসছে। অন্যদিকে প্রাচীরটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর তখন
তখনই থমাস সেই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে সেই পাঁচিলের মধ্যে ঢুকে যায়, আর তখনই সেই পাঁচিলটি বন্ধ হয়ে যায়। তারপর থমাস, মিনু এবং এলবি সেই পাঁচিলের মধ্যে ফেসে যায়। মিনু হাল ছেড়ে দেয় যে তারা এবার মরতে বসেছে, কিন্তু থমাস অসুস্থ এলবিকে কিছুতেই ছাড়তে চায় না। সেই মুহূর্তে সেখানে একটি গ্রিভার চলে আসে এবং মিনু যেহেতু বহু বছর ধরে সেই পাঁচিলের মধ্যে দৌড়াদৌড়ি করছে, সে জানে কোথায় কোন দিকে পালাতে হবে। অন্যদিকে থমাস এখানে একেবারেই নতুন এবং সেই ভয়ানক জন্তুটির মুখোমুখি হয়ে যায়। এই ঘটনাটি এই মুভিটির সেই চরম ভয়ঙ্কর মুহূর্তগুলোর মধ্যে একটি, যা দেখলে গা শিউরে ওঠে এবং এই ঘটনাটি বলে বোঝানোর মতো নয়। যাই হোক, থমাস তার বুদ্ধি দিয়ে সেই জন্তুটি থেকে নিজেকে বারবার বাঁচিয়ে নেয়। যেমনটা আমি বলেছিলাম যে নির্দিষ্ট সময় পর পর এই পাঁচিলটি চেঞ্জ হতে থাকে। আসলে এই সম্পূর্ণ স্থানটি একটি মেজ, মানে একটি গোলকধাঁধা, এবং সেটি বারবার চেঞ্জ হতে থাকে, আর সেটিকে কাজে লাগিয়েই তারা সেই ভয়ঙ্কর গ্রিভারটিকে মেরে ফেলে। পরদিন সকালে প্রাচীরের ওপারের প্রত্যেকটি মানুষ তাদের জন্য অপেক্ষা করতে থাকে। তারা সবাই জানার জন্য উৎসুক ছিল যে আসলে তারা মারা গিয়েছেন এখনো বেঁচে আছে, এবং তারা কিছুক্ষণের মধ্যে দেখতে পায় যে তারা তিনজন এখনো জীবিত রয়েছে এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। আর সেখানে মিনু সবাইকে বলে দেয় যে থমাস একটি গ্রিভারকে শুধু দেখেইনি, বরং একাই সে তার সাথে লড়াই করে তাকে হত্যাও করেছে। তবে সেখানে থাকা আরেকটা গ্লিডার, যার নাম গ্যালি, সে থমাসকে একদমই পছন্দ করছে না, কারণ সে সেখানকার বিভিন্ন ধরনের নিয়ম কানুনের কোনো তোয়াক্কাই করছে না। প্রথমত, সে কারো পারমিশন ছাড়াই সেই পাঁচিলের ভিতরে গিয়েছে, এরকম অনেক কিছুই। গ্যালি কিন্তু এখানকার সব ধরনের নিয়ম কানুন মেনে চল, আর এজন্যই সে চায় থমাসকে তার নিয়ম ভঙ্গের জন্য শাস্তি পেতে হবে। কিন্তু বাকি লোকেরা আবার থমাসকে সাপোর্ট করে, কিন্তু সে যদি সময় মতো পাঁচিলের ভিতরে না যেত, তাহলে মিনু এবং তাদের লিডার এলবি কে জ্যান্ত বেঁচে আনা যেত না। কিন্তু সেই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড এলিভেটরটি আবার চলে আসে, কিন্তু এইবার সেখানে কোনো ছেলে আসেন, এবার একটি মেয়ে এসেছিল, যার হাতে একটি নোট ছিল। সেখানে লেখা রয়েছে শি ইজ দ্য লাস্ট ওয়ান এভার, তার মানে এরপর সেখানে আর কাউকে পাঠানো হবে। অন্যদিকে এলবির অবস্থাও অনেক খারাপের দিকে ধাবিত হচ্ছে, কারণ এলবি এখন সেই জন্তুটি দ্বারা ইনফেক্টেড। থমাস বলে এভাবে আর কতদিন চলবে, তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য কিছু না কিছু একটা করতেই হবে। তাদের জানতে হবে যে আসলে তাদের সাথে এসব কি ঘটছে, আর তাদের এটাও জানতে হবে যে সেই ভয়ঙ্কর জন্তুটি কোথা থেকে আসছে আর কেনই বা আসছে। সে মিনুর সাথে এই ব্যাপারে গোপনে আলোচনা করে। তারা প্ল্যান করে যে তারা লুকিয়ে সেই প্রাচীরটির ভিতরে প্রবেশ করবে এবং দেখবে সেই জন্তুটি আসলে কি, এবং যেই কথা সেই কাজ। তারা বেশ কয়েকজন মিলে সেই প্রাচীরটির ভিতরে চলে যায়। জন্তুটির মরদেহ থেকে তারা এক ধরনের ডিভাইস খুঁজে পায় এবং সেটা দেখতে অনেকটাই অদ্ভুত এবং পিক পিক করে একটি সাউন্ড করছিল এবং সেটার মধ্যে 7 লেখা ছিল। তারা জানে না যে এই ডিভাইসটি আসলে কি জিনিস, এজন্য তারা এই ডিভাইসটিকে দেখিয়ে তাদের সেকেন্ড ইন কমান্ড, মানে বর্তমান লিডার নিউটের কাছ থেকে পারমিশন চাচ্ছে যে সেই পাঁচিলের মধ্যে আবার যাওয়ার জন্য। কিন্তু ক্যালি নামের ছেলেটি আবার তাদের বিরোধিতা করতে শুরু করে। সে বলে সেখানে যাওয়া মানে বিপদ ডেকে আনা, সে চায় না এখানে আর কোনো বিপদ চলে আসুক। তারা যেমন আছে তেমনই ভালো আছে এবং এতদিন তারা শান্তিতেই ছিল, কিন্তু সব গন্ডগোল শুধু থমাস আসার পরেই হচ্ছে। কিন্তু মিনু ছেলেটি একটু বুদ্ধিমান ছিল, সে থমাসকে আরেকটি কক্ষে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই মিনু একটি বড় ম্যাপ বানিয়েছে। সে 3 বছর ধরে সেই প্রাচীরের মধ্যে দৌড়াচ্ছে, সেখানকার প্রত্যেকটা রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে সে সবকিছু এই ম্যাপটিতে বানিয়েছে। একই সাথে সে একটি দারুণ জিনিসও লক্ষ্য করেছে, যেমনটা আমি আগেই বলেছিলাম। সেই মেজের মধ্যে যে দরজাগুলি ছিল একটি নির্দিষ্ট সিকোয়েন্সে বন্ধ হতে থাকে, আর সেই সিকোয়েন্সটিও মিনু নোট করে রেখেছিল যে কখন কোন সেক্টরটি বন্ধ হয়ে যায় এবং কোন সেক্টরটি খুলে যায়। অন্যদিকে যে নতুন মেয়েটি সেখানে এসেছিল সে অদ্ভুত ধরনের কাণ্ড করেই চলেছে। থমাস তার সাথে কথা বলতে চায় এবং সেভাবে হয়তো মেয়েটির কোনো কিছুই মনে নেই, কিন্তু মেয়েটির তার নামটি জানা ছিল, তার নাম হচ্ছে টেরেচা। একই সাথে টেরেচাও সেই জিনিসগুলি স্বপ্ন দেখেছিল যে জিনিসগুলো থমাসও দেখত, এবং তারা দুজন নিজেদের মধ্যে সেই ব্যাপারে আলোচনা করতে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই থমাসের কাছে 2টি অ্যান্টিডট ছিল, আর থমাস রিস্ক নিয়ে সেটির মধ্যে একটি অ্যান্টিডট তাদের ইনফেক্টেড লিডার এলবির মধ্যে ইনজেকশন করে দেয় এবং থমাসকে এখানকার অনেকেই পছন্দ করতে শুরু করেছে এবং এই জন্য থমাসকে পরবর্তীতে রানার্স বানানো হয়। এখন অফিসিয়ালি সে পাঁচিলের ওপারে যেতে পারবে। এদিকে গ্যালি তার উপর নাড়া, সেখানকার নিয়ম ভাঙার জন্য তাকে তো শাস্তি পেতেই হবে, আর সেই জন্য সেই রাতে থমাসকে শাস্তি স্বরূপ একদিনের জন্য কারাগারে রাখা হয়। এবং আপনারা তো জানেন সেখানকার সবাই থমাসকে অনেক পছন্দ করতে শুরু করেছে, তাই মোটা ছেলেটি যার নাম চাক সে লুকিয়ে থমাসকে সেই রাতে খাবার দিয়ে যায় এবং পরদিন থমাস এবং মেনু বেরিয়ে পড়ে সেই পাঁচিলের ভিতরে যাওয়ার জন্য। তাদের হাতে সেই ডিভাইসটি ছিল যেটি তারা সেই ভয়ঙ্কর প্রাণীটির ভিতর থেকে পেয়েছিল। সেটি হঠাৎ অদ্ভুত কিছু একটা সিগন্যাল দিতে থাকে এবং সেটি ট্র্যাক করতে করতে তারা আরেকটি স্থানে গিয়ে পৌঁছায় এবং তারা ভাবতে থাকে সম্ভবত সেখান থেকেই সেই ভয়ঙ্কর জন্তুগুলো বেরিয়ে আসে। আর তাদের মনে একটি আশা জাগে যে জন্তুগুলো যদি সেটির ভিতর থেকে আসে তাহলে সেটির মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারবে।
এবং তারা ফিরে এসে এই ঘটনাটি সবাইকে বলে, কিন্তু গ্যালির মনে আবার ভয়। হঠাৎ যদি সেই জায়গাটি থেকে একগুচ্ছ গ্রিভার বের হয়ে আসে তারপর কি হবে? বরং এতটা রিস্ক নিয়ে কাজ করা উচিত হবে না। অন্যদিকে সেই ইনজেকশনটির কারণে তাদের লিডার অ্যালবির জ্ঞান ফিরে এসেছে। এখন সে সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু তার পুরনো সব কথা মনে পড়ে গিয়েছে। আমি আগে বলেছিলাম যারা গ্রিভার দ্বারা ইনফেক্টেড হয় তাদের অতীতের পুরনো সব কথা মনে পড়ে যায়। প্রথমে বেন নামে ছেলেটা এবং তারপর অ্যালবি, এরা দুজনেই থমাসের উপর দোষারোপ করছিল কেন সে তাদের সাথে এরকম করলো। অর্থাৎ সে বলতে চেয়েছে এখানে যে কয়টা ছেলে রয়েছে তাদেরকে প্রত্যেককেই থমাস পাঠিয়েছে, কিন্তু থমাসের কিছুই মনে নেই। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় সেই পাঁচিলটি আর বন্ধ হয়নি, যেটি প্রতিদিন সন্ধ্যায় বন্ধ হয়ে যেত। তারা দেখতে পায় সেখানে একগুচ্ছ গ্রিভার চলে এসেছে এবং সেই জায়গাটিতে ম্যাচাকার শুরু করে দিয়েছে। এতে বহু ছেলে পেলে মারা যায়, একই সাথে তাদের লিডার এলবিও মারা যায়। গ্যালি আবারও থমাসের উপর দোষারোপ করতে থাকে, তার কারণে এটা হয়েছে। এতদিন তারা শান্তিতেই ছিল, সেই শান্তিটা থমাস আসার পর ধ্বংস হয়ে গিয়েছে। থমাসের মাথায় হাজারো প্রশ্ন আসে, এইসব কেন হচ্ছে, আসলে তার সাথে কি ঘটেছিল, সে কোথা থেকে এখানে এসেছে এবং কেনই বা এসেছে, ইত্যাদি ইত্যাদি। তার হাতে ছিল সেই জন্তুটির একটি হুল, যেটি তার নিজের শরীরে ঢুকিয়ে দেয় যাতে সে নিজে ইনফেক্টেড হতে পারে, এবং থমাস আবার সেই স্বপ্নগুলো দেয়। বেশ কিছু সায়েন্টিস্ট সেখানে রয়েছে একসাথে, সেখানে টেরেসাও ছিল। তখন সেখানে এক বয়স্ক মহিলা এসে তাকে আবার জানিয়ে দেয় উইকেট ইজ গুড। তবে কি এই উইকেট আর এই সাইনের আসল মানেটাই বা কি? আর তখনই থমাসের হুঁশ আসে। টেরেসার কাছে থাকা লাস্ট এন্টিডটটি দিয়ে থমাসকে ভালো করে তোলা হয় এবং থমাস সবাইকে বলে যে হ্যাঁ, সেও একজন সায়েন্টিস্ট ছিল এবং সম্ভবত সে এখানকার সবাইকে এখানে পাঠিয়েছে। তবে নিউট আর এইসব পুরাতন কথা বারবার শুনতে চায় না, কারণ সেগুলো এখন অতীত হয়ে গিয়েছে। থমাস এখন ভালো মানুষ হয়ে মানুষের সাহায্য করতে চায়, আর তাই তারা এখন থমাসের সাথে আছে। অন্যদিকে গ্যালি প্ল্যান করেছে সে থমাস এবং টেরেসাকে সেই গ্রিভার গুলোর হাতে তুলে দিবে, কারণ তারা যখন থেকে এখানে এসেছে তখন থেকে সেখানে কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। আর তখন সেখানকার সমস্ত গ্রুপ গ্যালির এগেনস্টে চলে যায়। সেখানে দুটি দল তৈরি হয়, একটি দল থমাসের সাথে আর একটি দল গ্যালির সাথে। থমাসের সাথে যারা রয়েছে তারা এখানে আর থাকতে চায় না, তারা এই স্থানটিকে ত্যাগ করতে চায় এবং তারা পাঁচিলের মধ্যে চলে যায়। তারা এই লাইফ থেকে বোরিং হয়ে গেছে, আর তারা তো জানতো ভিতরে তাদের জন্য অপেক্ষা করছে বিপদ, মানে গ্রিভার। আর তাদের বাঁচতে হলে তাদের সাথে লড়াই করেই বাঁচতে হবে, নয়তো এমনিতেও তাদের একদিন না একদিন গ্রিভারের হাতে মরতেই হবে। তাই তারা ভেবে নিয়েছে তারা লড়াই করেই বাঁচবে নয়তো মরবে। আর সেখানে গ্রিভারদের সাথে তাদের বিশাল লড়াই শুরু হয়ে যায় এবং বহু ছেলে সেখানে মারা যায়। আর অবশেষে তারা সেই স্থানটিতে গিয়ে পৌঁছায় যেখান থেকে এই প্রাণী অর্থাৎ গ্রিভার গুলো আসে। আর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সেই স্থানটি বন্ধ ছিল, আর সেই দরজাটি খুলতে একটি পাসওয়ার্ড লাগবে। মিনু তখন সেই সিকোয়েন্স গুলোর মাঝে লুকিয়ে থাকা একটি সিক্রেট কোড বলে, যে সিকোয়েন্স গুলো সে 3 বছর ধরে খুঁজে বের করেছে। আর সেখানে যখনই সেই কোডটি দেওয়া হয় তখনই সেই দরজাটি খুলে যায় এবং তারা সবাই ভিতরে প্রবেশ করে। মনে হচ্ছিল যেন সেটি একটি ল্যাব এবং সেখানে চারদিকে লাশ পড়ে রয়েছে। তারা সবাই কনফিউজ ছিল যে এখানে কি হয়েছে। আর তখনই তারা তাদের সামনে থাকা একটি স্ক্রিনে ভিডিও মেসেজ দেখতে পায়। একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ইভা পেস, সে সবাইকে এক্সপ্লেইন করে যে আসলে তাদেরকে কেন সেখানে পাঠানো হয়েছিল আর এখন সেখানে এই অবস্থায় বা কেন। আসলে বহু বছর আগে এই পৃথিবীতে সোলার ফ্লেয়ার এসে পড়েছিল, যার কারণে চারদিকে সোলার স্টর্ম তৈরি হতে থাকে এবং অধিকাংশ মানুষের বাসস্থান পুরে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, সেই সোলার ফ্লেয়ারের কারণে ফ্লেয়ার ভাইরাস নামে এক টাইপের ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যেটা সরাসরি মানুষের মাথায় আঘাত করে, যার ফলে সাথে সাথে সে মানসিক সন্তুলন হারিয়ে ফেলে একটি জম্বিতে পরিণত হয়ে যায়। কিন্তু এরই মধ্যে কিছু মানুষ এক টাইপের আশীর্বাদ নিয়ে জন্ম নেয়, যাদেরকে এই ভাইরাস ইনফেক্ট করতে পারে না, আর তাদেরকে বলা হয় ইমিউন। আর তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্যই তাদেরকে এই মেজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তাদেরকে দিয়ে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখার চেষ্টা করে যে তাদের ভিতরে এমন কি আছে যার জন্য তারা ইমিউন, আর যারা এই ভাইরাসের কিরু নামে অ্যান্টিডটটি বানাতে পারে এবং অন্যান্য মানুষদেরকেও বাঁচাতে পারে। আর সেই সময়ে কিছু মানুষ সেখানে আক্রমণ করে দেয় এবং সবাইকে মেরে ফেলে, আর তাই ইভেপেস নিজেও আত্মহত্যা করে নেয়। তারপর তারা যখন সেখান থেকে বের হতে যাবে তখনই সেখানে গ্যালি চলে আসে এবং জন্তুটির মাঝে থাকা ডিভাইসটির মাধ্যমে সে এই জায়গাটির সন্ধান পেয়ে যায়। তবে সেও এখন ইনফেক্টেড। সে আবারও থমাসকে দোষারোপ করতে থাকে এবং তার হাতে থাকে একটি বন্দুক দিয়ে থমাসের উপর গুলি চালায়। তখনই চাক নামে সেই ছেলেটি থমাসের সামনে চলে আসে, যার ফলে গুলিটি তাকে লাগে। আর তখনই মিনু গ্যালিকে স্পেয়ার ছুঁড়ে মেরে তাকেও মেরে ফেলে, কিন্তু সেই চাক নামে ছেলেটি সেখানেই মারা যায়। আর সেই মুহূর্তে সেখানে একদল সৈন্য এসে তাদেরকে হেলিকপ্টার করে রেস্কিউ করে নেয় এবং তখন আমরা দেখতে পাই সেখানে সম্পূর্ণ শহরটা বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। একটা অচেনা মানুষ তাদেরকে বলে এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, মুভিটি এখান থেকে শেষ হলেও গল্পের নতুন মোড় কিন্তু এখান থেকেই শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে উইকেট আসলে কি, কেন এই পরীক্ষা চালানো হয়েছিল এবং থমাসের অতিথি বা কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাদের পরবর্তী সিকুয়েল দেখতে হবে। তো বন্ধুরা, এইরকম আরো মুভির এক্সপ্লেইন এবং এই মুভিটির সিকুয়েল দেখতে অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে এইরকম ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। তো আজ এই পর্যন্ত। টিল দেন, স্টে সেফ এন্ড স্টে টিউন 1 মিনিট সিনেমা। থ্যাংক ইউ।